হচ্ছে আমরা মিনিমাম ট্যাক্স 163 সেকশনটা ডিটেলস আলোচনা করব। তারপর হচ্ছে ফাইনাল ট্যাক্স, ওইটা একটা পার্ট থাকবে। এটার দ্বিতীয় পার্ট থাকবে হচ্ছে বিজনেস ইনকাম। তাহলে এখানেও কতগুলো তিনটার মতো উদাহরণ দেওয়া আছে সলিড ডাটা, যেটা আয়কর নির্দেশিকা থেকে নেওয়া হয়েছে। তো প্রথম হচ্ছে আমরা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ 163 সেকশনটা একদম লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স সেকশনের মধ্যে একটা। তো দ্বারা হচ্ছে 163 যেটা ন্যূনতম কর, এটার প্রথম যে সাবসেকশন, এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, করদাতা কর্তৃক এই ধারার বিধানাবলী সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধযোগ্য হবে। তাহলে না সাবসেকশনের একে মানে একটা সেকশনে বলতেছে কি, অন্যান্য ধারা আমাকে বিধানাবলী যাই বলুক না কেন, এখানে ন্যূনতম কর পরিশোধযোগ্য হবে কি। এই যে সাবসেকশন 2 তে যেটা বলছে, এখানে ধারাগুলো আপনাকে খেয়াল করতে হবে। ন্যূনতম কর পরিশোধযোগ্য হবে, এখানে ধারা কিন্তু শুরু হয়েছে 88 থেকে শুরু করে একদম লাস্টের সেকশনটা হচ্ছে 139। তো এর মধ্যে কিন্তু কিছু কিছু সেকশন বাদ দেওয়া আছে, যেমন 89, 86 এর 89, তারপর 92, এখানে কিন্তু 93 নাই, তারপর হচ্ছে 94 নাই, এরকম করে 94 আছে, যেমন 96 নাই। এই সেকশন গুলো হচ্ছে রিলেটেড আমাদের ন্যূনতম কর প্রযোজ্য হবে। তো এর অধীন কর্তৃক অথবা সংগৃহীত কর যে সকল এক বা একাধিক উৎস সমূহের জন্য কর্তন বা সংকলন করা হয়, আমরা জানলাম নাম্বার ওয়ান হচ্ছে এই রেলিভেন্ট সেকশন গুলো হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য হবে, কিন্তু এটা বোঝার জন্য এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ। তবে শর্ত থাকে যে, যেমন সিমেন্ট বা লৌহ অথবা লৌহজাত পণ্য, ফেরালয় পণ্য, কার্বনেট বেভারেজ বা গুঁড়া দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্য, কীটনাশক উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা ব্যতীত, এখানে স্পেসিফিক কতগুলো ম্যানুফ্যাকচারিং এর কথা বলছে, তার মধ্যে সিমেন্ট, লৌহ, গুঁড়া দুধ, এদেরকে ছাড়া অন্য কোনো শিল্প উদ্যোক্তা কর্তৃক তাহার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য হইতে ধারা 120 এর অধীন সংগৃহীত কর ন্যূনতম কর হিসেবে গণ্য হবে না। খুবই গুরুত্বপূর্ণ। 120 সেকশন হচ্ছে ইম্পোর্ট স্টেজ, যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করা হয়, যারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে তাদের জন্য হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যানুফ্যাকচারিংরা হচ্ছে ইম্পোর্ট স্টেজে যে 5% করে হচ্ছে টিডিএসটা দেয়, তাদের জন্য এটা ন্যূনতম কর হিসাবে বিবেচিত হবে না, এটা তাদের জন্য অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা এআইটি হিসাবে বিবেচনা হবে। আর এর জন্য বলছে কতগুলো শিল্প উদ্যোক্তা তাদেরকে বাদ দেওয়া হয়েছে, মানে সিমেন্টে যদি আমদানি করে তাহলে এটা তার জন্য ন্যূনতম কর হবে। তারপর যে গুঁড়া দুধ করে তাদের জন্য ন্যূনতম কর হবে। এই উল্লেখিত শিল্প ছাড়া বাকি কেউ, যেমন ধরেন কেউ ফ্যান উৎপাদন করে, ফ্যান উৎপাদন করার জন্য হচ্ছে ফ্যানের যে ম্যাটেরিয়াল গুলো আছে সবগুলো ম্যাক্সিমাম বাংলাদেশে হয় না, এটা ইম্পোর্ট করতে হয়। তো ইম্পোর্ট করে যখন আনে, যাদের ক্যাটাগরি হচ্ছে এই উল্লেখিত ক্যাটাগরির মধ্যে পড়ে না, তারা ছাড়া মানে বাকি যে ফ্যানের জন্য বা আদার্স এর জন্য ম্যাটেরিয়াল গুলো নিয়ে আসে, এরা যে করটা দিবে উচ্ছে, এটা ন্যূনতম কর হবে না, অ্যাডভান্স ট্যাক্স হিসাবে ট্রিট হবে। তাই দেখা যায় এটাকে ফেরত পাওয়ার জন্য আবেদন করা হয়। এরকম কেস বেশ কয়েকটা ছিল যে কেআইটির পরিমাণ মানে পারচেজ স্টেজে বেড়ে গেছে অনেক, পরবর্তীতে দেখা যায় এটা পাওয়ার জন্য আমরাকে মানে রিফান্ডের জন্য ক্লেম করা যায়। ন্যূনতম কর আমরা জানি যেগুলো আছে এগুলো হচ্ছে ক্লেম করা যায় না, কিন্তু এটাকে ক্লেম করা যাবে। তারপর হচ্ছে আমরা সাবসেকশন 3 তে আসি। এখানে বলছে উপধারা 2 এর উদ্দেশ্য পূরণ কল্পে নিম্নলিখিত বিধান প্রযোজ্য হবে। খেয়াল করেন, 3 বলছে কি, কতে বলছে আমরা ন্যূনতম কর প্রযোজ্য যে আয়গুলো হবে তাদের জন্য কিন্তু আবার ধারা 72 অনুসারে হিসাব নিকাশ মেনটেন করতে হবে। তো ধারা 72 তে কিভাবে আমরা হিসাব নিকাশ করব, যেমন অ্যাকাউন্টিং এর যখন স্টেটমেন্টটা আমরা বানাবো সেটা হচ্ছে আইএফআরএস অনুসারে করতে হবে, আইএস অনুসারে করতে হবে, সেটা ডিটেলস প্রতিটা হেডিং, হাউ টু প্রিপেয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে আইএস 1 থেকে শুরু করে অনেকগুলো আইএস হচ্ছে রেলিভেন্ট, এই সবগুলা দিয়ে হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টটা বানাইতে হয়। তারপর হচ্ছে আমাকে বলছে যে এই বিধানটা আমরা যারাই হচ্ছে ন্যূনতম করের এই সেকশনে, এখন এটা তো হচ্ছে মনে করেন আমরা যখন কোনো কারণে যদি ধরেন 89 মানে 89 সেকশনে যদি কোনো ব্যবসায়ী যদি কোনো ব্যবসা করে, মানে তার যে সাপ্লায়ার গুলো দেয় মানে সাপ্লায়ার হিসাবে, তখন দেখা যায় হচ্ছে তার ট্যাক্সটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য হয়। এটা যখন আমরা ই রিটার্নটা করতে যাব, তখন হচ্ছে আমাদের সিলেকশন করতে হবে নরমাল বিজনেস না,
কারণ ন্যূনতম কর প্রযোজ্য বিজনেস গুলো হচ্ছে এই এই সেকশন গুলোতে যাদের ইনকাম থাকে 92 বলেন 90 বলেন, আপনি যখন এগুলো দেখবেন তো দেখা যায় তাদের যদি কোনো ইনকাম করে তখন হচ্ছে আমরা বিজনেসের রেগুলার ইনকামে না গিয়ে ন্যূনতম কর প্রযোজ্যর যে ইনকাম গুলো আছে মানে হেডিং গুলো আছে ওখান থেকে সেকশন সিলেকশন করে আমাদের ডাটা দিতে হবে, তখন হচ্ছে আমাকে টিডিএস এর পরিমাণটা চাইবে। তো এদের জন্য কিন্তু আমাদেরকে হিসাব নিকাশ মেনটেন করতে হবে, উপসেকশন 3-এ বলছে। তারপর আবার বলছে উপধারা 2 এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এরূপ কোন উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করিতে হবে। এটা আমরা অলরেডি যখন ট্যাক্স ক্যালকুলেশনটা দেখাইছি দুইটা পার্টে, একটা হচ্ছে ন্যূনতম ইনকাম যদি থাকে এটাকে আমার দুই ভাবে কনসিডার করতে হচ্ছে। একটা হচ্ছে ন্যূনতম ইনকাম হিসাবে যত টাকা টিডিএস কাটছে ট্যাক্স গণনা করছি এটা, আর দ্বিতীয় হচ্ছে এটাকে রেগুলার ট্যাক্সে মানে রেগুলার ইনকামে কনসিডার করে ট্যাক্স গণনা করে দেখতে হবে কোনটা বেশি। যেটা বেশি সেটাই আমাকে নিতে হবে। এটার উদাহরণ নিচে আছে, জাস্ট এখন আমরা সেটা বোঝার চেষ্টা করি একটু। তারপর হচ্ছে ন্যূনতম আমরা যেটাই বললাম সাবসেকশন সামারাইজ করে এটাই হচ্ছে। তারপর গতে বলছে দফা খ অনুসারে পরিগণিত আয় বা ক্ষতি যথাক্রমে কোনো নিয়মিত উৎসের জন্য পরিগণনা কিন্তু আয় বা ক্ষতির সহিত সমন্বয় করা যাবে না। আমরা যদি ন্যূনতম কর কোনো প্রযোজ্য এরকম কোনো কর হয় মানে ইনকাম হয়, এটা যদি কোনো কারণে লস হয়, এটা আমরা আগেও আমরা দেখে আসছি যে এখানে ক্যারি ফরওয়ার্ড বলি অথবা লসের যে অ্যাডজাস্টমেন্ট সেটা হচ্ছে আমরা নিয়মিত আয়ের সাথে এর কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। তারপর হচ্ছে সাবসেকশন 4-এ বলছে যেই ক্ষেত্রে কোনো করদাতা উপধারা 2 এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এরূপ এক বা একাধিক উৎসে আয় ছাড়াও নিয়মিত উৎস হতে আয় থাকে। তার মানে একটা ব্যবসা ধরলাম, দুইটা ব্যবসা আছে। একটা হচ্ছে ন্যূনতম মানে 89 সেকশনে 89 কি বলছে সাপ্লাই হিসেবে ব্যবসা করে তাদের জন্য দেখা যায় ব্যাট রেট হচ্ছে 10%, তাদের ট্যাক্স হয়ে যাচ্ছে 5%। তো এই রেটে যারা ব্যবসা করে এটা তো আমার ন্যূনতম কর প্রযোজ্য ব্যবসা। আরেকটা যদি রেগুলার বিজনেস করে সে মুদির দোকান করলো, তারপর সে ফ্যানের ব্যবসা করলো, গুঁড়া দুধের ব্যবসা করলো, এগুলো নিয়মিত ন্যূনতম কর প্রযোজ্য না। তাহলে কি করতে হবে, আমাকে নিয়মিত উৎস হতে আয়ের উপর নিয়মিত কর পরিগণনা করতে হবে। তার আমরা জানছি যে ন্যূনতম কর ছাড়াও যে আমাদের আরো স্যালারি বলি রেন্ট বলি তাদের উপর আগে প্রথমে ট্যাক্স গণনা করে নিতে হবে, তারপর কি করতে হবে আবার ন্যূনতম কর প্রযোজ্য এই দুইটাকে আমাদের অ্যাডজাস্ট করে ক্যালকুলেশন করতে হবে, তারপর দেখতে হবে এই দুইটার যোগফল কোনটা বেশি। উক্ত করদাতার করদায় হইতে উপধারা 3 এর খ এর অধীন নির্ধারণকৃত কর এবং উপধারা ক এর অধীন নিয়মিত করের সমষ্টি। তাহলে আমরা এই 3 মানে উপসেকশন হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে আমাদের 3 আর হচ্ছে 4, এটা অনেক বেশি হচ্ছে কাজে লাগে হচ্ছে 3, 4, 5 কাজে লাগে হচ্ছে আমাদের কর্পোরেট ট্যাক্স গণনা ক্ষেত্রে। ওখানে যেহেতু আমরা 3টা ক্যাটাগরিতে 3-4টা ক্যাটাগরিতে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে এই সাবসেকশন গুলোকে প্রয়োগ করে ট্যাক্স গণনা করতে হয়, কারণ তখন হচ্ছে আমাদের এই জিনিসটা ওখানে কাজে লাগতেছে। তারপর 5-এর উপধারা 6 এর বিধানাবলী সাপেক্ষে মুনাফা বা ক্ষতি নির্বিশেষে কোনো 5-এ যেটা বলছে যে আমাদের এর আগে তো আমরা দেখলাম যে ন্যূনতম কর নিয়মিত ইনকাম এই দুইটা নিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হবে। আর এখানে বলছে 5-এর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখতে হবে ওনাদের বলছে যে আদার্স আমরা যেভাবে গণনা করি এটা ছাড়াও যে টার্নওভারটা থাকবে, উনি মনে করেন ব্যবসাতে লস করছে তাহলে দেখা যায় লাভের উপর কোনো ট্যাক্স আসতেছে না, কিন্তু উনার যে টার্নওভার আছে এই টার্নওভারের উপর হচ্ছে ট্যাক্সটা দিতে হবে। কিভাবে দিতে হবে, কোনো কোম্পানি অথবা কোনো ট্রাস্ট তাদের যদি 50 লাখ টাকার উপরে গ্রস প্রাপ্তি হয়, যদি কোনো ব্যক্তি অথবা ফার্ম তাদের যদি 4 কোটি টাকার উপরে টার্নওভার হয় তখন হচ্ছে তাদেরকে এই রেটে ট্যাক্স দিতে হবে। এটা বলছে প্রথমে যেহেতু সিগারেটের ট্যাক্স রেট সবসময় হাই থাকে। সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক, গুল বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক তাদের গ্রস প্রাপ্তি 3%। তারপর হচ্ছে কার্বোনেট বেভারেজ তাদের জন্য গ্রস প্রাপ্তি 3%। আর দেখা যায় মোবাইল ফোন অপারেটর তাদেরকে 1.25%। সিগারেট, বিড়ি যেটা যদি এক মালিকানা মানে এখানে বলছে প্রস্তুতকারক ব্যতীত অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি যদি কোনো কোম্পানি উৎপাদন করে তাহলে তাদের জন্য হচ্ছে 1%, আর ব্যক্তি করলে ব্যক্তি যদি সিগারেট, বিড়ি বিক্রি করে তাহলে তার জন্য হচ্ছে 3%। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে হচ্ছে তাদেরকে 1% করে দিতে হবে। তাহলে আমাদের যদি কোম্পানি থাকে তাহলে মিনিমাম হচ্ছে আমাদের এই ক্যাটাগরিতে যদি না পড়ে তাহলে আমাদের গ্রস প্রাপ্তির হচ্ছে 1% টার্নওভার ট্যাক্স আসবে। তাহলে কি আমরা 3টা জিনিস অলরেডি পেয়ে গেছি।
নাম্বার 1 হচ্ছে নিয়মিত উৎসের উপর আমাদের ট্যাক্স গণনা করতে হবে। নাম্বার 2 হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আর হচ্ছে নিয়মিত, এই দুইটাকে একসাথে করে ট্যাক্স গণনা করে দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের টার্নওভারটাও দেখতে হবে কোনটা, এই ৩টা জিনিসের মধ্যে কোনটা বেশি হয়। কতে বলছে যে ক্ষেত্রে করদাতা এরূপ কোনো আয়ের উৎস যাহা কর অব্যাহতিপ্রাপ্ত, সেই ক্ষেত্রে উক্ত এক বা একাধিক উৎস হতে অর্জিত মোট আয় প্রাপ্তি পৃথকভাবে প্রদর্শন করতে হবে। তার যদি অব্যাহতিপ্রাপ্ত থাকে কোনো আয়, সেটাও তাকে কি করতে হবে, পৃথকভাবে হচ্ছে দেখাইতে হবে। নিয়মিত হারে কর প্রদান করিতে হবে। আবার এটা কতে বলছে উৎসত অর্জিত প্রাপ্তির ক্ষেত্রে দফা ক উল্লিখিত হারে প্রয়োগ করে ন্যূনতম কর। মানে আমাদের ন্যূনতম করটা তো আমরা দেখাবোই, দেখানোর পর হচ্ছে আমাদের এখানে এসে আবার টার্নওভার করটাও আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে এই মানে ৩, ৪, ৫ কর্পোরেট ট্যাক্সের জন্য এই ৩টা জিনিস থেকে ৩টা থেকে যেটা বেশি হয় আমাদের যেটা, সেটাই কিন্তু আমরা ট্যাক্স হিসাবে গণনা করি। মানে সেটা হচ্ছে পেয়েবল হয়ে যায়। তো ৬ এ হচ্ছে আমাকে বলছে কোন করদাতা উপধারা ৪ এবং ৫ উভয়ের বিধান প্রযোজ্য হলে তাকে কি করতে হবে, ৪ এর অধীন ন্যূনতম কর দিতে হবে। মানে কেউ রেগুলার ইনকামও আছে, তার সাথে হচ্ছে তার ন্যূনতম করও আছে। যখন আমরা আলাদা আলাদা ক্যালকুলেশন করার পর আমরা যদি দেখি যে ২টা সোর্সেরই আছে এবং ৪ এবং ৫ মানে ন্যূনতম আছে, রেগুলারও আছে, তাহলে আমাকে কনসিডার করতে হবে ৬ অনুসারে যে উপধারা ৪ এর অধীন ন্যূনতম কর, যেহেতু ন্যূনতম করের যেটা আছে বেশি, রেগুলার ইনকাম থেকে যদি ন্যূনতম করেরটা বেশি হয় সেটা, অথবা ৫ এর অধীন ন্যূনতম কর এই ২ এর মধ্যে যা অধিক। ৫ এর তো আমরা দেখলাম টার্নওভার কর, তার মানে ন্যূনতম কর আর রেগুলার, এখানে ৪ এ যদি আসি যে ৪ এ কি বলছে ন্যূনতম কর আর রেগুলার কর দুইটা কনসিডার করে যেটা বেশি সেটা আমাদের হাইয়েস্টটা নিতে হবে। তারপর হচ্ছে আমাদের ৫ এ যেয়ে দেখতে হবে টার্নওভার কর কোনটা বেশি। সেটা অনুসারে আমাদের যেটা বেশি এটা আমরা সিলেকশন করতে হবে ৬ এর খ অনুসারে, ২ এর মধ্যে যাহা অধিক। তারপর ৭ এ শুধু বলছে এই দ্বারা পরিগণিত ন্যূনতম কর সম্মানযোগ্যতা করা যাবে কিনা সেটা। ২ এর অধিক কর্তৃত্ব বা সংগৃহীত ন্যূনতম কর প্রত্যর্পণযোগ্য হবে না। মানে উপধারার যে সেকশন গুলো ২ এ বলা হইছে সেটা কোনোভাবেই হচ্ছে প্রত্যর্পণযোগ্য হবে না। প্রত্যর্পণ মানে রিফান্ডেবল না। একটা হচ্ছে রিফান্ডেবল আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল। তো রিফান্ডেবল যেটা সেটা হচ্ছে আমরা দেখছি যে ১২০ এর সেকশনে যদি এআইটি দিয়ে থাকে যে সকল কোম্পানি যাদের হচ্ছে লিস্টের কোম্পানি বাদে, তারা হচ্ছে একটা রিফান্ড করতে পারবে। এছাড়া অ্যাডজাস্ট করতে পারবে ন্যূনতম কর। সেটাই বলছে যে উপধারা ২ এর অধীন যাদের ট্যাক্স কাটবে তারা হচ্ছে রিফান্ড দাবি করতে পারবে না। তারপর খতে বলছে ৬ এর অধীন কর পরিগণনাকালে উপধারা ২ এর অধীন কর্তৃত্ব বা সংগৃহীত ন্যূনতম করের অতিরিক্ত কর দায় সৃষ্ট হইলে উক্তরূপ অতিরিক্ত অঙ্কের সহিত পূর্ববর্তী কর বছরসমূহকে সৃষ্ট প্রত্যর্পণ সমন্বয় করা যাবে। তাহলে এখানে বলছে আমরা এই বছর এসে যদি আমরা দেখি যে আমরা যে ট্যাক্স গণনা করা করছি মানে ন্যূনতম কর বেশি হয়ে যাচ্ছে, তাহলে পূর্ববর্তীতে যদি আমাদের কোনোভাবে সরকারের কাছ থেকে ট্যাক্স পাওনা থাকে, ট্যাক্স তখনই পাওনা যাবে যদি আমাদের কোনো সোর্সের রিফান্ডেবল কোনো ইনকামের রিফান্ডেবল কোনো ট্যাক্স যদি থাকে সেটা। তাহলে এটা কি করতে হবে? ৭ এর খ অনুসারে এটা অ্যাডজাস্ট করতে পারবে। মানে আগেরটার সাথে এটা এই বছরে অ্যাডজাস্ট করে সে রিটার্নটা সাবমিট করতে পারবে। এখন আসি হচ্ছে ৮। ৮ এ বলছে যেই ক্ষেত্রে কোনো করদাতা পরিগণাকৃত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম করের পরিমাণ হইতে অধিক হয়, সেক্ষেত্রে উক্ত কর বর্ষে নিয়মিত কর পরিশোধযোগ্য হইবে। আমরা যদি দেখি যে উনি যদি ন্যূনতম করটা দিয়ে দেয়, আবার দেখে যে নিয়মিত করেও গণনা করে, সেক্ষেত্রে উনি যদি এটা একটু খেয়াল করতে হবে যে কোন কর বর্ষে পরিগণনাকৃত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয়। আমরা নিয়মিত কর ন্যূনতম কর থেকে যদি অধিক হয় তাহলে সেটা কি করতে হবে? নিয়মিত কর পরিশোধ করতে হবে। মানে আমাদের সোর্সে যেটা এআইটি মানে অ্যাডভান্স ট্যাক্স কাটার কথা এটা অবশ্যই কেটে ফেলবে। কেটে ফেলে কি করবে? যে আমরা যদি এটা এই বছরের মধ্যে সমন্বয় না করতে পারি, তাহলে এটা আমরা কি করতে পারবো? পরবর্তীতে কোথায় সমন্বয় করতে হবে? সেটা সমন্বয় করতে হবে রেগুলার ইনকাম যদি হয়, এর উপর যে ট্যাক্স আসবে তার সাথেই সমন্বয় করা যাবে। মানে ন্যূনতম করের সাথে সমন্বয় করা যাবে না। এটা কি কার সাথে সমন্বয় করবে? অবশ্যই সেটা রেগুলার ইনকামের সাথে সমন্বয় করতে হবে। এখন যদি আমরা একটা ক্যালকুলেশনটা দেখি, এটা হচ্ছে কম্পিটিশন মানে এটা একটা টোটাল ট্যাক্স, এটা একটা রিয়াল সিনারিও আলোকে এটা করা হইছে। একজন ট্যাক্স পেয়ারের এরকম একটা মানে ডাটা ছিল, একদম সলিড ডাটা। তো উনি কি করছে? উনার হচ্ছে ইনকাম আছে ২ টা সোর্সে। একটা হচ্ছে সেলারি থেকে, আরেকটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট থেকে। তো সেলারি থেকে দেখা যায় উনি
4,50,000 টাকা স্যালারি হিসেবে পাইছে। তো 1/3 বাদ দিলাম। বাদ দেওয়ার পর দেখা যায় উনার স্যালারি থেকে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 3,00,000 টাকা। কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট বাবদ উনি পাইছে 4,51,425। তাহলে এটা হচ্ছে একটা ইনক্লুডিং টিডিএস, মানে আমরা যখন ইন্টারেস্টটা দেখাবো তখন গ্রস ইন্টারেস্টটা দেখাইতে হয় মানে টিডিএস সহ। তাহলে এখানে ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে টিডিএস সহ হচ্ছে এখানে দেখানো হয়েছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের মানে একদম সলিড ডাটা, আমরা টিটিএস সহ। তো ওনার ইনকাম হয়ে গেছে মোট 7,51,425। তো আমরা এখানেও যেটা করছি, আমরা কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন করার সময় দুইটা ফরম্যাট ইউজ করে। অনেকে কি করে, ওই যে আমরা 4 অনুসারে সেকশন মানে 163 অনুসারে সেটা কি করতেছে, ন্যূনতম কর প্রযোজ্য আর হচ্ছে রেগুলার ইনকাম, এই দুইটাকে একসাথে করে রেগুলার ইনকামে ক্যালকুলেশন করে। এটা প্র্যাকটিসে আমি দেখছি, সেটাও করে। আবার অনেকে হচ্ছে ওই যে আমরা পরিপত্র অনুসারে আলাদা করে যেটা দেখায়, মানে প্রথমে এই 4,00,000-এর যে ট্যাক্স যদি আসতো এটার উপর গণনা করে তারপর এটার দুইটাকে একসাথে গণনা করে মানে ন্যূনতম করটা আগে বের করে দেখতাম রেগুলার সাথে যোগ করলে সে বাড়তেছে না কমতেছে। তো ইন প্র্যাকটিসে দেখা যায় ম্যাক্সিমামই ন্যূনতম কর যেটা সোর্সে কাটে সেইটা দেখা যায় ওই ট্যাক্স পেয়ারের মানে ন্যূনতম কর থেকে যখন ন্যূনতম করের ইনকাম মোট ইনকামের সাথে অর্থাৎ রেগুলার ইনকামের সাথে অ্যাটাচ করা হয়, এই টোটাল ইনকামের উপর ট্যাক্সেরটাই বেশি আসে। তাই দেখা যায় দুইবার ক্যালকুলেশন না করে একবারই ক্যালকুলেশন করে। যেমন ধরেন একটা ট্যাক্স পেয়ার যদি 25% তার যদি স্ল্যাব আসে অথবা 30% যদি স্ল্যাব আসে, তখন দেখা যায় ওর উৎসে যতই কারো কোনো স্ল্যাবে কিন্তু 30% নাই, মানে টিডিএস 30% কোথাও নাই। উনার যদি দেখা যায় ইনকামটা এত বড় হয়েছে যে এটা 30% চলে যাচ্ছে, তো উনার ক্ষেত্রে দেখা যায় এটাকে আমাকে আলাদা করে আর দেখানোর দরকার নাই। কারণ আমি জানি ন্যূনতম কর যেটা দিছে এটা ডেফিনেটলি কম হবে। তাই দেখা যায় দুইটা পদ্ধতিতে না দেখায় এই একটা পদ্ধতিতেই দেখায়। তাই কোনটা যে ভুল এরকম না, যেটা আমাদের চিন্তা করতে হবে যে যাতে কোনোভাবে ট্যাক্স যতটুকু আসার কথা সেইটা থেকে যে কম না দেয়। তো ম্যানুয়ালি যখন রিটার্ন গুলো ছিল এরকমটাই অনেকে প্র্যাকটিস করতো, যে যাদের ইনকামের পরিমাণটা বেশি ছিল তাদের দুইবার না দেখায় একবারেই ইনক্লুড করতো। তাহলে আমি এটা যেটা করলাম যে ওনার ইনকাম টোটাল ধরলাম 7,51,425, এটা হচ্ছে ওনার ট্যাক্সেবল ইনকাম। তো এটার উপর আমি ক্যালকুলেশন করলাম। তো ক্যালকুলেশন করে এখানে যেটা দেখা গেল, তো এখানে দেখা যায় আমাদের ট্যাক্স পেয়ার হচ্ছে 65 ইয়ার্স ওল্ড, একজন মেল। তো সেই হিসাবে উনি 4,00,000 টাকা প্রথমে মানে সে 4,00,000 টাকা এক্সাম্পশন পাইলো। কারণ এই যে মানে এই ক্যালকুলেশনটা হচ্ছে একদম লেটেস্ট অনুসারে 30%, আর 25% এর যে ক্যালকুলেশনটা ছিল সেটা হচ্ছে এবারের আগের ক্যালকুলেশন। তাই স্ল্যাব রেটটা ভুল মানি সেটা হচ্ছে আগেরটা ছিল, এটা এডিট করে 30% আনা না আনলে সেটা মডিফাই হবে, কারণ এটা আগের রেটটা ছিল। এইটা হচ্ছে কি একদম এবারে যেহেতু কেসটা ছিল পুরোপুরি একদম এবারে স্ল্যাবটা অনুসারে করা হয়েছে, তাহলে মেল হিসাবে 4,00,000 টাকা ওনার ট্যাক্স কোনো আসলো না। তো 1,00,000 টাকা পরবর্তীতে 5% হিসাবে উনি হচ্ছে 5,000 টাকা হচ্ছে ট্যাক্স আসলো। তো এটাতে আবার বাকিটার উপর 10% হিসাবে উনি টোটাল হচ্ছে ট্যাক্স আসতেছে 30,143 টাকা। কিন্তু উনার যে ঘটনাটা ঘটছে উনার কোনো রিবেট ছিল না, মানে রিবেট এখানে আনা হয় নাই। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট রিবেটের পরিমাণ কোনো কিছু নাই। তো উনার টোটাল ট্যাক্স পেয়েবল আসতেছে 30,143, কিন্তু মিনিমাম ট্যাক্স টিডিএস অন ব্যাংক ইন্টারেস্ট এটা কত আসছে 57,610। এটা এখন যদি আমাকে বলা হয় যে আপনি যদি বলেন যে এইটার উপর যদি 15% করে যদি ট্যাক্স কাটে তাহলে কত আসতেছে, কিন্তু আমরা কত করে কাটছে সেটা নিয়ে আমরা যাচ্ছি না, কারণ আমরা যখন স্টেটমেন্ট অনুসারে অ্যানালাইসিস করছি ওনার হচ্ছে আমরা দেখছি যে এআইটি মানে অ্যাডভান্স ট্যাক্স হিসাবে টিডিএসটা দেওয়া আছে 57,610 টাকা। এখন আর গতকাল একটা কেসের ব্যাপারে এরকম ছিল যে ওই ব্যক্তি ব্যাংক ইন্টারেস্ট আছে, উনি টিন সার্টিফিকেট দিছে, পিএসআরও দিছে, তারপরেও ব্যাংকে 10% না কেটে 15% কাটছে। তো ব্যাংকে যখন কথা বলা হইলো যে আপনি কেন 15% কাটছেন, তো ব্যাংক বলল এটা কেটে ফেলছে, এখন তো আর কিছু করার নাই। তো এরকম বিভিন্ন কারণে হইতে পারে। তো ওনার দেখলাম আমার ট্যাক্সটা হচ্ছে 57,610 টাকা অলরেডি দিছে। তার মানে সরকারের কাছ থেকে উনি 27,468 টাকা ট্যাক্স আরো
ক্লেম মানে উনি সেটা পাবে, তাহলে এটা 163(8) অনুসারে আমরা দেখলাম এইটা হচ্ছে ওনার এক্সট্রা মানে ট্যাক্স যেটা বেশি হচ্ছে। এখন এবারে চেঞ্জের আগে ওইটা মানে 57,600 10,000 এই পুরোটাই কিন্তু ন্যূনতম কর হইতো। মানে এটা দিয়ে কোনো অ্যাডভান্টেজ পাওয়া যেত না, এটা ন্যূনতম কর ধরা হইতো। ওই ব্যক্তির ট্যাক্স পে এর পরিমাণটা 57,610 টাকা হয়। কিন্তু এখন আমাকে বলছে যে ন্যূনতম যেটা আছে, আমার যেটা বেশি পরিশোধ করতে হচ্ছে সেটা আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। তাই আমি এখানে কি বলছি? ব্যালেন্স ফর ফিউচার অ্যাডজাস্টমেন্ট। এই টাকাটা হচ্ছে আমাকে ফিউচার অ্যাডজাস্টমেন্ট এর জন্য হচ্ছে রেখে দিছি। এটা আমরা পরবর্তীতে আপনারা যখন রিটার্নের ডাটাগুলো ইম্পোর্ট দিবেন তখন দেখবেন কি হচ্ছে এরকম করে ডাটা কিন্তু থেকে যায়। মানে এটা এই অ্যামাউন্টটা থেকে যাচ্ছে। গত আমার একটা এক্স রুমমেট সেটা বলল, তার আসলে ট্যাক্স ৫,০০০ টাকার নিচে আসতেছে। কিন্তু তার কোম্পানি ৫,০০০ টাকা ট্যাক্স কাটছে। ৫,০০০ না আরো বেশি টাকা কাটছে। তো সেই হিসেবে অতিরিক্ত টাকা তার কিন্তু অ্যাডজাস্টেবল হিসাবে রয়ে যাচ্ছে। তো আমি এখানে ছোট নোট দিলাম। As minimum tax is higher than regular and minimum source income, balance tax will be carried forward for future regular tax adjustment according to section 100 মানে 163(8) অনুসারে। তাহলে এটা বুঝতে পারছেন, এটা একদম মানে রিয়াল ডাটাটাই, জাস্ট শুধু ইনফরমেশন গুলো হাইড করা আছে এবং সর্বশেষ এডিশন অনুসারে মানে একদম সলিড ভাবে করা আছে, ট্যাক্স স্ল্যাবটা ওকে আছে। এখন এটা না বুঝলে কেউ প্রশ্ন করতে পারেন। এবারে বুঝছি। ওকে, তাহলে হচ্ছে আমরা 8 পর্যন্ত গেলাম সাবসেকশনে। তাহলে 9 জাস্ট কোনটা কি বুঝাইছে এটা আমাকে বলছে যে নিয়মিত উৎস আয় নিয়মিত করে, এটা নিয়ে আমি বলবো না। এখন আসি 11-তে। 11-তে বলছে এখানে আমাদের কতগুলো চূড়ান্ত কর দেয় বলছে, মাত্র 5টা আছে। এই 5টা চূড়ান্ত যে মানে ফাইনাল ট্যাক্স, এটাও কিন্তু সবার জন্য না। এটা আমাদের দেখতে হবে কার জন্য। এই আইনের ধারা 30 এর উল্লিখিত আয়ের খাতসমূহ, এখানে এই আয়গুলো আছে। এই আইনের অংশ 7 এর অন্তর্ভুক্ত সকল ধারা। এখানে আমাদের 5টা সেকশন আছে। আমরা দেখলাম যে 1 নম্বর হচ্ছে এই পাশে যে আমরা দেখি যে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য। এই আইনের ধারা 166(2). এখন আমাদের 166(2) কারা? যাদেরকে হচ্ছে রিটার্ন সাবমিশন করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওরা কারা? যেমন সরকারি বডি মানে সরকারি অর্গানাইজেশন আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে। এই অনেকগুলা 62 অনুসারে হচ্ছে তাদেরকে ট্যাক্স রিটার্নই সাবমিট করতে হবে না। এই কারণে ধারা 30 এর উল্লিখিত আয়ের খাত মানে যেহেতু উনি রিটার্নই সাবমিট করবে না, ওনাদের জন্য যাই ট্যাক্স ওনার থেকে কাটা হোক না কেন, সবগুলা কি হবে? অংশ ৭ এর যেগুলো অন্তর্ভুক্ত হবে সবগুলা ওনাদের জন্য হচ্ছে ফাইনাল ট্যাক্স হিসাবে কাউন্ট হবে। যেমন বাংলাদেশ ব্যাংক, ওনাদের থেকে যদি ওনারা যদি কোনো ইন্টারেস্ট পায়, তো সেটা যেহেতু ওনারা রিটার্ন সাবমিট করে না, তো তাদের জন্য দেখা যায় এটাই ট্যাক্স হয়ে যাচ্ছে, আর কোনো এক্সট্রা ট্যাক্স আসতেছে না। তারপর হচ্ছে সঞ্চয়পত্র হইতে অর্জিত মুনাফা, এটা সেকশন 115 105। যে কোনো স্বাভাবিক ব্যক্তি, তারা যে কোনো স্বাভাবিক ব্যক্তি কারা? ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার মানে আমি আপনি যারা আছে তারা যদি সঞ্চয়পত্র হতে কোনো মুনাফা পায়, এর জন্য যে ট্যাক্সটা কাটবে সেটা হচ্ছে ফাইনাল ট্যাক্স। মানে এই ইনকামের উপর এক্সট্রা করে আর কোনো ট্যাক্স দিতে হবে না। তারপর হচ্ছে সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনী আয় 111 সেকশন। এটাও বলছে যে কোনো স্বাভাবিক ব্যক্তি। এটা তাহলে আমরা এই দুইটা হচ্ছে আমরা পাচ্ছি যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার তাদের জন্য। তারপর হচ্ছে রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি। এই রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি এটা হচ্ছে 112 সেকশন। এটা যে কোনো ব্যক্তি। তাহলে আমরা ব্যক্তির সংজ্ঞা কারা? ব্যক্তির সংজ্ঞার মধ্যে কোম্পানি আছে, ব্যক্তি আছে, ফার্ম আছে, সবাই হচ্ছে ব্যক্তি। তাহলে এটা হচ্ছে সবাই পাবে। এটা নগদ রপ্তানি করলে তার জন্য যে ওই নগদ যে মানে ক্যাশ ইনসেনটিভটা পায় এটার উপর 10% টিডিএস কাটে, এটা হচ্ছে ফাইনাল। এর জন্য এই ইনকামের জন্য এক্সট্রা হিসেবে আর কোনো ট্যাক্স দিতে হবে না। তারপর সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয়, এটা 125। যে কোনো স্বাভাবিক ব্যক্তি মানে একজনের কাছ থেকে যদি সম্পত্তি হস্তান্তর করা হয়, যেমন এটা রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য, 125 126। তো এটা হচ্ছে ওনাদের জন্য হচ্ছে ফাইনাল ট্যাক্স হিসাবে কাউন্ট করা হবে। তারপর 12 বলছে যে ক্ষেত্রে কোনো সারচার্জ বা অতিরিক্ত অন্য কোনো সুদ, অতিরিক্ত কোনো অর্থ ইত্যাদি এই আইনের বিধানাবলীর অধীন পরিশোধযোগ্য হয়,
সেক্ষেত্রে তার ন্যূনতম কর চূড়ান্ত করের অতিরিক্ত হিসাবে পরিশোধযোগ্য হবে। তাহলে উনাদের যদি আবার সম্পদের উপর ট্যাক্স আসে সারচার্জ, তাহলে এটা অবশ্যই অতিরিক্ত হিসাবে দিতে হবে। এখানে হচ্ছে আপনি আয়কর নির্দেশিকাতে গেলে এই লিস্টটা পাবেন। কোনটা, কোনটা হচ্ছে ন্যূনতম কর, কোনটা হচ্ছে ফাইনাল ট্যাক্স, এটা একটু দেখে নিবেন। আয়। এটা থেকে হচ্ছে আমাদের ব্যবসায়ের মূলত হচ্ছে আয়ের যেটা, এটা হচ্ছে আমাদের সেকশন হচ্ছে 45 থেকে 56। আর এর সাথে হচ্ছে রিলেটেড হচ্ছে তৃতীয় তফসিলের ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে আসবে। তো এখানে হচ্ছে ৪৫ থেকে ৫৬ যে ধারাগুলো আছে, ৪৫ হচ্ছে বিজনেস ইনকামের ক্যালকুলেশন কিভাবে করবে, ৫৬ হচ্ছে শেষ হয়েছে হচ্ছে বিশেষ বিজনেস ইনকামের মানে ব্যবসায়ী আয়। তো এখানে হচ্ছে আয় বর্ষে যেকোনো সময় যদি আমরা আয় সময় ব্যবসা হতে আয় হিসাবে পরিগণনা করা হবে। আয় বর্ষে যেকোনো সময় করদাতা কর্তৃক পরিচালিত বা পরিচালিত বলে গণ্য ব্যবসায়ের কোনো লাভ বা ও ক্ষতি, জাস্ট হচ্ছে এখানে যে ব্যবসা যখন আমরা পরিচালনা করি, যে খরচগুলো হচ্ছে আয়গুলো আসে তারা। তো এখানে যেটা ব্যতিক্রম, যেমন মুদ্রা বিনিময় হতে নগদায়িত লাভ রিয়ালাইজ গেইন যদি তার মূলধনী পরিসম্পদ হচ্ছে সংশ্লিষ্ট না হয়। এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? এক্সচেঞ্জ গেইনের যে রিয়ালাইজ গেইন অথবা লস, এটা সম্পর্কে? হ্যাঁ, আপনি একটু বলে দেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হইব। আচ্ছা, এটা হচ্ছে যে এক্সচেঞ্জের গেইন অথবা লসের যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যারা হচ্ছে এক্সপোর্ট করে তারা হচ্ছে এই অ্যাকাউন্টটা মেইনটেইন করে। তো যখন সে এলসির ক্ষেত্রে মানে ডলারের যখন পেমেন্ট কম বেশির কারণে হয়, তখন হচ্ছে এক্সচেঞ্জ লস এবং গেইনের একটা ব্যাপার আসে। যেমন অনেক সময় দেখা যায় সে একটা এলসি করলো ৳১০, মানে ডলার মূল্য ছিল ৳১১, কিন্তু দেখা যায় পরে সেটা হচ্ছে ৳১২ বা ৳১৩, তখন লস হচ্ছে। তো এরকম কিছু ইনকাম আপনারা হচ্ছে আ যারা হচ্ছে এক্সপোর্ট করে তাদের একটা হেডিং মোটামুটি থাকে। তো এখানে বিভিন্ন ব্যবসা থেকে আয়গুলো আসছে সেটা, আর ব্যবসার সাথে সংশ্লিষ্ট যে খরচগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে অনুমোদনযোগ্য হিসাবে বিয়োজন করা যাবে। এখানে অনেক লিস্ট আছে, লম্বা চড়া দেখতে পারবেন। আর এটা তো আমরা তফসিলটা দেখছি ৪ অনুসারে ব্যবসায়িকটা ক্যালকুলেশন করতে হয়। তো এখান থেকে হচ্ছে আমরা একটা উদাহরণটা ১১ নাম্বার উদাহরণটা গত ক্লাসে আমরা দেখছি। এখানে হচ্ছে ব্যবসায়ের ধরন হিসাবে স্টেশনারি দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের ব্যবসায় নিয়োজিত। তো এটা জাস্ট হচ্ছে একদম সহজ, যারা মুদির দোকান বা স্টেশনারি টাইপের যেটা আছে উনারা যত ব্যবসা মোট বিক্রয়ের পরিমাণ যত করছে, বিক্রিত মালামাল ক্রয় মূল্য যেটা বাদ গেলে এটা করছে। তো এটা মোটামুটি আমরা গত ক্লাসে বলতেছি, এটাতে গেলাম না। এখান থেকে হচ্ছে আমাদের আলোচনা। তো একজন ব্যবসায়ীর আয় ও কর পরিগণনা। এখানে দেখলাম উনি হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। লোকমান হোসেন একজন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। সেখানে হচ্ছে উনি বিক্রয় হচ্ছে তার হচ্ছে ১,২০,০০০ টাকা। গ্রস মুনাফা আমাকে দেখাইছে হচ্ছে যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে ১৮ লাখ টাকা গ্রস মুনাফা বলতেছে। আর লাভ ক্ষতি হিসেবে বিভিন্ন খাতে খরচ দাবি করছে, করে উনি নিট মুনাফা বলতেছে ৮,৫০,০০০ টাকা। এর জন্য এই বছর তিনি ৩০,০০০ টাকা অগ্রিম আয়কর পরিশোধ করেছেন এবং ১,২০,০০০ টাকা নতুন সঞ্চয়পত্র ক্রয় করেছেন। ৩০শে জুন ২০০০ তার বয়স ছিল যেহেতু ৬৫ বছরের ঊর্ধ্বে, এটা একটা কনসিডারেশন এ যাবে। তারপর করদাতা হচ্ছে এখন যখন আমরা ৮,৫০,০০০ টাকা যে আয়টা হইছে এটার উপর যে ট্যাক্স গণনা করি, যেহেতু উনি ৪,০০,০০০ টাকা প্রথমেই বাদ যাবে। বাদ যাওয়ার পর পরবর্তী হচ্ছে 5% তারপর হচ্ছে 10%। এটা করে আমরা দেখলাম হচ্ছে উনার ট্যাক্সের পরিমাণ আসতেছে হচ্ছে ৪০,০০০ টাকা। এখন উনি যেহেতু সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করছে, একটা রিবেটও পাচ্ছে। ২৫,৫০০ উনি একটা রিবেট পাচ্ছে। বাদ দেওয়ার পর উনাকে হচ্ছে ট্যাক্স পেমেন্ট করতেছে হচ্ছে ২২,০০০ টাকা। অগ্রিম আয়কর পরিশোধ করছে ৩০,০০০ টাকা। তাহলে দেখেন উনার সব ক্যালকুলেশন করার পর যেহেতু ২২,০০০ টাকা প্রদেয় কর আসছে, সেটা থেকে হচ্ছে অগ্রিম আয়কর পরিশোধ করা হইছে হচ্ছে ৩০,০০০ টাকা। এটা বাদ দেওয়ার পর উনার দেখা যায় ফেরতযোগ্য বা পরবর্তীতে সমন্বয়যোগ্য। তো ফেরতযোগ্য বলছে, সমন্বয়যোগ্য বলছে। যদি আমাদের এআইটি টা রিলেটেড হয়, যেহেতু এটা রিলেটেড না, স্টেশনারি দ্রব্য, তাই পরবর্তীতে সমন্বয়যোগ্যটাই হিসাবে আমরা ৮,০০০ টাকা রেখে দিছি। তো এই উদাহরণটার আবার খতে চলে আসছে, একটু এড করছে। সেটা হচ্ছে উনার ব্যবসাটা হচ্ছে জনাব মোহাম্মদ কামাল উদ্দিন। উনি আয় বর্ষে ২০,০০০ টা ২০ লাখ টাকার
পণ্য আমদানি করে আমদানি পর্যায়ে উনি 5% হারে হচ্ছে ট্যাক্স দিছে। সেটা ৳১,০০,০০০ হচ্ছে উনি উৎসে কর দিছে। তার মানে এটা একটা ট্রেডিং ব্যবসা। উনি ইম্পোর্টার। ইম্পোর্টার হিসেবে উনি আমদানি করছে। করদাতা উক্ত ব্যবসা হাতে আয়ের পরিমাণ ৳৬,০০,০০০। এছাড়া দেখা যায় উনি রেগুলার সোর্স এ ৳৪,০০,০০০ হচ্ছে ইনকাম আছে। তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, নিয়মিত উৎসের আয়ের উপর উনাকে ট্যাক্স দিতে হচ্ছে মাত্র ৳২,৫০০। এখন যদি আমরা নিয়মিত আর হচ্ছে ব্যবসা আ এইটা যেহেতু এখানে একটা ন্যূনতম কর প্রযোজ্য ইনকাম ৫% যেহেতু উৎসে কর কর্তন করছে। তো আমদানি ব্যবসা হতে আয় হচ্ছে ৳৬,০০০, ৳৬,০০,০০০। ২ টা ব্যবসায় যখন ইনকাম ক্যালকুলেশন করলাম, আ ন্যূনতম করটা বের করার জন্য দেখলাম ৳৬৫,০০০ ন্যূনতম কর আসতেছে। রেগুলার ইনকাম ধরে করলে। কিন্তু উনি অলরেডি ৳১,০০,০০০ হচ্ছে উৎসে কর দিয়ে দিছে। তো এখন উনার কিন্তু আমদানির যে উৎসের কর এটা কিন্তু ৳১,০০,০০০ হবে। ধারা ১৬৩ অনুসারে এটা ন্যূনতম কর হইল। কিন্তু উনার যখন সবগুলো মানে ২ লাখ ৳২,৫০০ প্লাস হচ্ছে এখানে ৳১,০০,০০০ সবগুলা যোগ করলে উনি যে ট্যাক্সটা পে করছে, এটা যখন আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার পর দেখা যায় ৳২৫,০০০ উনি এক্সট্রা ট্যাক্স দিছে। তো এইটা কি করতে হবে? এইটা হচ্ছে ১৬৩ ৮ অনুসারে পরবর্তীতে সমন্বয় করার জন্য হচ্ছে এটা রেখে দিতে হবে। এটার সাথে আরো মানে কেও অ্যাটাচ করা হচ্ছে। একই ধরনের উদাহরণ। এখানে বলছে যে উনি আমদানির পরিমাণ ৳২৪,০০,০০০ করছে, উৎসের কর ৳১,২০,০০০ কাটছে। উনার ব্যবসা হতে করদাতা উক্ত ব্যবসা হতে আয়ের পরিমাণ ৳১০,০০,০০০। এছাড়া উনার মানে পুরো উদাহরণটা একই রকম। সঞ্চয়পত্রের সুদ আছে, সেটাও টিডিএস কাটছে। এখন আমরা নিয়মিত শুধু বাড়ি ভাড়া আছে, এটা থেকে আমরা ধরলাম ৳৪,৫০,০০০ র উপর ৳৫,০০০ আসতেছে। আর সবগুলো যখন আমদানি ব্যবসা সহ যেহেতু এখানে সঞ্চয়পত্রের ট্যাক্স হচ্ছে ফাইনাল, এটা কনসিডার করতেছি না। উনার আমদানি ব্যবসা সহ ট্যাক্স গণনা করে আমি দেখলাম ন্যূনতম কর আসতেছে হচ্ছে আমদানি ব্যবসা হতে নিয়মিত কর দায় আসতেছে হচ্ছে ৳১,২৫,০০০। তো ৳১,২৫,০০০ আসলে আমদানি ব্যবসায় উৎসে কর্তন করছে কত? ১,২০,০০০। তার মানে উনি কম পরিশোধ করছে। তাই উনার জন্য হচ্ছে এখন করের পরিমাণ ১৬৩ ধারা অনুসারে ৳১,২৫,০০০ হবে। তো ৳১,৬৫,০০০ হচ্ছে উনার ন্যূনতম কর। মানে ব্যবসায়ীদের যেহেতু ছিল ন্যূনতম কর প্রযোজ্য, এর সাথে হচ্ছে উনি ৳২০,০০০ সঞ্চয়পত্রে সুদ দিছে। মানে সুদের উপর কর দিছে। তাহলে উনি ১,৩৫,০০০ তার সাথে হচ্ছে আ ১,৩৫,০০০ আর নিয়মিত উৎসের জন্য ৫,০০০ আর ৳২০,০০০ হচ্ছে সঞ্চয়পত্রের জন্য ৳১,৬০,০০০ হচ্ছে উনি ট্যাক্স দিবে। তাহলে এটাই ছিল মূলত হচ্ছে ৩ টা কেসই হইতে পারে। একটা হচ্ছে উনি ১ম কেসটা উদাহরণটা একটু গুরুত্বপূর্ণ। কারণ ১ম কেসটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে উনি বিজনেস করছে, রেগুলার ইনকাম সেক্ষেত্রে উনি উৎসে যে কর কাটছে, এটা বাদে যতটুকু দরকার সেটা হচ্ছে উনি পে করার কথা কিন্তু বেশি পে করছে। এটা হচ্ছে পরবর্তীতে অ্যাডজাস্ট করবে ৳৮,০০০। দ্বিতীয়ত হচ্ছে উনার ন্যূনতম করের পরিমাণটা বেশি পরিশোধ করছিল। এটাও দেখা যায় পরবর্তীতে অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে রেখে দেওয়া হইছে ৳২৫,০০০। ৩ নাম্বারে যেটা বলা হয়েছিল যে উনার ন্যূনতম কর ১,২০,০০০ কাটা হইছে। এটা কম কাটা হইছে। এটা কি হবে? পরবর্তীতে হচ্ছে উনি দেখা যায় ক্যালকুলেশন করে ১,২৫,০০০ আসছে। তাহলে এই ২ টা থেকে যেটা বেশি বড় মানে ১,২৫,০০০ বড় এইটা ন্যূনতম কর হবে। এর সাথে বাকি সঞ্চয়পত্রেরটাও যেহেতু ফাইনাল ট্যাক্স এই ২ টো এড হবে। তারপর হচ্ছে এখানে ১৮ মানে ন্যূনতম মিনিমাম ২ টা তো কনসিডার করলাম। রেগুলার যেটা ৫,০০০ এটা করে হচ্ছে ৳১,৬০,০০০ উনি মূলত ট্যাক্স দিবে। তাহলে এই পার্টে আপনাদের মানে কোন প্রশ্ন থাকলে করতে পারেন।